সংজ্ঞা দিচ্ছে নন এগ্রিকালচার ল্যান্ডের জন্য, প্রথম যে সংজ্ঞাটা দিচ্ছে সেখানে লিখবেন কৃষি কাজের জন্য ইজারাকৃত। আমি বাংলায় এটা এই জিনিসটা একটু লিখছি কারণ হচ্ছে আপনাদের বোঝার জন্য। কৃষি কাজের জন্য ইজারাকৃত কোন জমি 12 বছরের কম সময়ের জন্য কৃষিকাজ ব্যতীত অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। কৃষিকাজ ব্যতীত অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। তারপর সেকেন্ড, অর্থাৎ এগ্রিকালচার ল্যান্ড কোনগুলোর, এগুলো আর একটা আপনার ডেফিনেশন দেওয়া আছে, কাল্টিভেশন অর ম্যানুফ্যাকচার অফ টি। কাল্টিভেশন or manufacture of tea. Manufacture of tea. টি কি আদৌ ম্যানুফ্যাকচার করা যায় কিনা আমি এটা বুঝি না আসলে, টি ম্যানুফ্যাকচার কেমনে করে। তারপর 3 নম্বর বিষয়, এগ্রিকালচারাল অর হর্টিকালচারাল পারপাস। অর হর্টিকালচার, হর্টিকালচার মানে কি? সবজি চাষ। তাহলে এগুলোকে কি বলতেছে? এগুলোকে বলতেছে নট নন এগ্রিকালচারাল ল্যান্ড। নট নন এগ্রিকালচারাল ল্যান্ড। সেকশন 2 সাবসেকশন 4 এ। কিন্তু সেকশন 2 সাবসেকশন 4 এ আমরা ডেফিনিশন কিসের পড়ছি? নন এগ্রিকালচারাল ল্যান্ডে। তাহলে এই যে ডেফিনিশন যেটা দেওয়া আছে এটা কিন্তু এক্সক্লুশনারি ডেফিনিশন, অর্থাৎ যেগুলো বলতেছে কোনগুলো নট নন এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে নট নন এগ্রিকালচারাল মানে কি? সেগুলো এগ্রিকালচারাল। ঠিক আছে, যেমন প্রথমটা বলতেছে কৃষি কাজের জন্য ইজারাকৃত। পারপাসটা আমি যে পারপাসে দিয়েছি সেই পারপাসটা মূলত, যে পারপাস আমি লিজ বা ইজারা দিয়েছি সেই পারপাসটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজের জন্য ইজারাকৃত বা এগ্রিকালচারাল পারপাসের জন্য আমি যদি কোনো জমি ইজারা দেই, সেই ক্ষেত্রে 12 বছরের কম সময়, তাহলে 12 বছরের কম সময়ের জন্য সেটি যদি কৃষিকাজ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে সেটা ধরে নিব যে আমরা সেটা মূলত এগ্রিকালচারাল ল্যান্ড। এখন একটু খেয়াল করেন, এখানে যদি 12 বছরের বেশি সময়ের জন্য যদি কৃষিকাজ ব্যতীত অন্য কাজে ব্যবহৃত হতো তখন কি হইতো? তখন কিন্তু ওইটা নন এগ্রিকালচারাল ল্যান্ডের মধ্যে চলে আসতো। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কাল্টিভেশন অর ম্যানুফ্যাকচার অফ টি। চা চাষাবাদ বা চা প্রক্রিয়াকরণের জন্য যদি কোনো একটা ল্যান্ড ইউজ করা হয় সেটাকে আমরা ধরে নিব যে সেটা এগ্রিকালচারাল পারপাস, সেটা নট নন এগ্রিকালচারাল ল্যান্ড। মানে অর্থাৎ সেটা আপনার কি, সেটা হচ্ছে যে আপনার নন এগ্রিকালচারাল ল্যান্ড হবে না। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে এগ্রিকালচারাল অর হর্টিকালচারাল। এগ্রিকালচার মানে হচ্ছে কৃষিজ, আর এটা হচ্ছে সবজি। হর্টিকালচারাল এই পারপাসে যদি কোনো ল্যান্ড আপনাকে দেয়া হয় সেই ক্ষেত্রে সেটাও ধরে নিতে হবে যে সেটাও কি নট নন এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে, ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা পড়ে ফেলেছি। তাহলে এগ্রিকালচারাল ল্যান্ড বলতে কি বুঝাচ্ছে, নন এগ্রিকালচারাল ল্যান্ড বলতে কি বুঝাচ্ছে, এটার একটা জেনারেল ডেফিনেশনটা আমরা বুঝেছি। এটা আমাদের স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট পড়তেও কাজে দিবে। এখন আমরা একটা সেকশনে যাব, সেকশন 2 সাবসেকশন 5। সেকশন 2 সাবসেকশন 5, এখানে কার ডেফিনেশন দেয়া আছে? এখানে ডেফিনেশন দেয়া আছে নন এগ্রিকালচারাল টেনেন্টের। নন এগ্রিকালচারাল টেনেন্টের ডেফিনেশন দেয়া আছে। তাহলে নন এগ্রিকালচারাল যে টেনেন্টের ডেফিনেশন দেয়া আছে সেখানে কি বলতেছে? বলতেছে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অধীনে, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অধীনে হোল্ডস মানে ধারণ করে নন এগ্রিকালচারাল ল্যান্ড। নন এগ্রিকালচারাল ল্যান্ড যেটা সেকশন 2 সাবসেকশন 4 এ রেফার করেছে, ওইটা যদি রেফার করে, ওই ল্যান্ডটা যদি ধারণ করে এবং ধারণ করার বিপরীতে যদি ওই যার অধীনে ধারণ করেছে তাকে যদি নির্দিষ্ট সময় পর পর একটা র্যান্ট দেয়, ঠিক আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে ধরে নিব যে তাকে নন এগ্রিকালচারাল টেনেন্ট।
ডেফিনেশনটা বুঝতে পেরেছেন? স্যার বুঝে কাইন্ডলি একটু ইয়ে করবেন। আবার বলি নন এগ্রিকালচারাল টিনেন্ট ইজ দ্যাট পারসন। এই নন এগ্রিকালচারাল টিনেন্টটা হচ্ছে সেই ব্যক্তি যে অন্যের অধীনে বা অন্যের সম্মতিক্রমে কোনো আপনার ল্যান্ডে থাকে, যে ল্যান্ডটা নন এগ্রিকালচারাল ল্যান্ড, এবং সে যার অধীনে থাকে তাকে একটা নির্দিষ্ট সময় পর পর একটা র্যান্ড দিতে হয়, তাকে একটা খাজনা দিতে হয়, তাহলে সেটাকে আমরা ধরে নিব যে নন এগ্রিকালচারাল টিনেন্ট। বুঝতে পেরেছেন? মানে এই ডেফিনেশনটা একটু চিন্তা করেন, একটু হচ্ছে যে আমরা যখন একটু পিছনের দিকে চিন্তা করি, যখন একটা জমিদারকে খাজনা দিতে হয়, জমিদারের জমিটা আমি নিজে রেখেছি, তার ওই জমিটা আমি নিজে চাষাবাদ করছি, চাষাবাদ করার কারণে তাকে আমাকে একটা নির্দিষ্ট সময় পর পর খাজনা দিতে হচ্ছে, ওইটা চিন্তা করলে আপনারা এই নন এগ্রিকালচারাল টিনেন্ট কনসেপ্টটা বুঝে যাবেন। ক্লিয়ার? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এখন আমরা আরেকটা কোয়েশ্চেন পড়ে ফেলবো। তাহলে আমরা দুইটা কোয়েশ্চেন পড়ে ফেলেছি আপনাদের জন্য, রিটেনের জন্য দুইটা কোয়েশ্চেন। একটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই নন এগ্রিকালচারাল ল্যান্ড, নন এগ্রিকালচারাল ল্যান্ড বলতে আপনি কি বুঝেন, তারপর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই নন এগ্রিকালচারাল টিনেন্ট বা হু আর নন এগ্রিকালচারাল টিনেন্টস, নন এগ্রিকালচারাল টিনেন্টস কারা, এটা আমরা পড়ে ফেলেছি। এখন আমরা আরেকটা জিনিস পড়বো, আপনার কোন কোন পারপাসে বা কোন কোন উদ্দেশ্যে নন এগ্রিকালচারাল টিনেন্ট মানে কি, টিনেন্ট মানে প্রজা, নন এগ্রিকালচারাল ল্যান্ডটা হোল্ড করতে পারবে, ধারণ করতে পারবে কোন কোন পারপাসে। কিছু নির্দিষ্ট পারপাসেই একজন নন এগ্রিকালচারাল টিনেন্ট সে নন এগ্রিকালচারাল ল্যান্ডটা ধারণ করতে পারবে। ঠিক আছে, তাহলে কোন কোন পারপাস আমরা পড়ে ফেলবো হচ্ছে সেকশন 4 এ বলতেছে। সেকশন 4 বলতেছে আপনার কয়টা পারপাস, তিনটা পারপাস, 3 পারপাসেস। তিনটা পারপাসে একটা নন এগ্রিকালচারাল টিনেন্ট তিনি নন এগ্রিকালচারাল ল্যান্ডটা করতে পারবে, ঠিক আছে, ধারণ করতে পারবেন। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে হোম স্ট্রিট, বসত বাড়ি সংক্রান্ত বিষয়ে, হোম স্ট্রিট অর রেসিডেন্সিয়াল পারপাস। ঠিক আছে, হোম স্ট্রিট বা রেসিডেন্সিয়াল, বসত বাড়ি বা আপনার বসত ভিটা সংক্রান্ত বিষয়ে বা উদ্দেশ্যে যদি কোনো আপনার নন এগ্রিকালচারাল ল্যান্ড কি করতে পারে, আপনাদের নন এগ্রিকালচারাল ল্যান্ডটা হোল্ড করতে পারে। ঠিক আছে, লিখেছেন? তারপর সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং অর বিজনেস পারপাস, ম্যানুফ্যাকচারিং অর বিজনেস পারপাস। এই কারণেও নন এগ্রিকালচারাল টিনেন্ট একটা নন এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ড করতে পারে। পারপাসটা আরেকটা জিনিস বুঝার জন্য গুরুত্বপূর্ণ, আমরা সামনে যখন আরো একটা জিনিস বুঝতে যাব তখন পারপাসটা বোঝা গুরুত্বপূর্ণ, তাহলে পারপাসটা একটু মনে রাখবেন কাইন্ডলি। 3 নাম্বার বিষয় হচ্ছে রিলিজিয়াস অর আদার পারপাস, রিলিজিয়াস অর আদার পারপাস, ধর্মীয় বা অন্যান্য কারণেও আপনার একজন নন এগ্রিকালচারাল টিনেন্ট নন এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ড করতে পারে। লিখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন একটা জিনিস বুঝবো। আচ্ছা, আপনারা কি কেউ কখনো মানে সেকশন 6, সেকশন 7, সেকশন 8, সেকশন 9 এগুলো ভালো করে বুঝেছেন? To be ওই honest, একটা যে আমার কাছে তখন বুঝলেন, শুধু কখনো মুখস্থ বুঝেন করে নাই। পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, রাইট। তাহলে আমি আজকে একটু চেষ্টা করবো, আমি আমার একাডেমিক লাইফে, আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তো আমি আমার একাডেমিক লাইফে আমার টিচার যিনি ছিলেন উনি অসম্ভব ভালো পড়ান, তারপরে আমি কেন জানি বুঝতাম না। ঠিক আছে, তো আমি আজকে একটু চেষ্টা করবো যেন আপনারা এই কনসেপ্ট একটু বুঝেন। দেখেন, তো আগে প্রথমে আমি একটু সেকশন 7 যাই। একটা জিনিস আলাদা রাখবেন, সেকশন 7, সেকশন 8 দুইটা আলাদা রাখবেন, সেকশন 9টা আলাদা রাখবেন। ঠিক আছে, সেকশন 7 এবং সেকশন 8 আলাদা, সেকশন 9 আলাদা।
সেকশন 7 এবং 8 এর মধ্যে কিছু বিষয়ের ইনসিডেন্ট বা কিছু বিষয়ের কনসিকুয়েন্স বলা আছে। কোন বিষয়টার কনসিকুয়েন্স বলা আছে একটু লেখেন। 12 বছরের নিচে নয়, 12 বছরের নিচে নয়। সো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া আজকে বাংলায় কেন পড়াচ্ছেন, কারণ বাংলায় বোঝাটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা ইংরেজিতে মুখস্থ করে পড়েন, যার কারণে আমি একটু বাংলায় আজকে জিনিসটা ইলাবোরেট করতেছি, আদারওয়াইজ আমি কিন্তু বাংলায় বলতাম না। ভাই আপনি কি সেকশন 7 এর জন্য পড়াচ্ছেন নাকি কি Section অনলি 7, ফর সেকশন 7? আচ্ছা, বোথ আর ইন্টারলিঙ্কড। হ্যাঁ, বোথ আর ইন্টারলিঙ্ক। সেকশন 7 8 আলাদা করে ফেলছি, সেকশন 9 টা আলাদা করে ফেলেছি, ঠিক আছে? তাহলে এই সেকশন 7 8 কাদের জন্য প্রযোজ্য? মনে রাখতে হবে সেকশন 7 8 প্রযোজ্য কেবলমাত্র একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে 12 বছরের নিচে নয় এমন কোন লিখিত ইজারার ক্ষেত্রে। ইজারা মানে কি? আপনাদেরকে ট্রান্সফার অফ প্রপার্টি একটা পড়াইছি, লিজ। প্লিজ, ঠিক আছে? আবার সেকশন 7 এবং 8 হচ্ছে কাদের জন্য প্রযোজ্য? 12 বছরের নিচে নয়, অর্থাৎ 12 বছরের বেশি, যেই ক্ষেত্রে লিজের মেয়াদ 12 বছরের বেশি। সোজা বাংলায় কথায়, যেই ক্ষেত্রে লিজের মেয়াদ 12 বছরের বেশি সেই ক্ষেত্রে সেকশন 7 এবং 8 প্রযোজ্য। আর যেই ক্ষেত্রে লিজের মেয়াদ আপনার 12 বছরের কম, 12 বছরের কম কিন্তু 1 বছরের বেশি, 1 বছরের বেশি, সেই ক্ষেত্রে আপনার সেকশন 9 টা প্রযোজ্য। লিখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের আজকে তাহলে একটা জিনিস হয়তো ক্লিয়ার হয়ে যাবে, সেকশন 7 8 কাদের জন্য প্রযোজ্য? যেই ক্ষেত্রে লিজের মেয়াদ 12 বছরের বেশি, সেই ক্ষেত্রে লিজ 12 বছরের মেয়াদের অধিক লিজের ক্ষেত্রে তারা কি কি সুবিধা পাবে সেই সুবিধার কথা বলা হচ্ছে সেকশন 7 8 এ। আর সেকশন 9 হচ্ছে 12 বছরের কম কিন্তু 1 বছরের বেশি, সেই ক্ষেত্রে সেই প্রজারা কি কি সুবিধা পাবে সেটা পড়বো আমরা সেকশন 9 এ। ঠিক আছে, এতটুকু লিখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে একটু সামনে লিখেন। তাহলে প্রশ্নটা লিখেন, ডিসকাস দ্য লিগ্যাল ইফেক্টস, ডিসকাস দ্য লিগ্যাল ইফেক্টস অফ এ নন এগ্রিকালচারাল টেনেন্সি, discuss the legal effect of a non-agricultural tenancy held for more than 12 years under Non-Agricultural Tenancy Act. ঠিক আছে? হ্যাঁ, একটু রিপিট করবেন। Discuss the legal effects, discuss the legal effects of a non-agricultural tenancy. Non-agricultural tenancy legal effect কি সেটা এক্সপ্লেইন করতে বলতেছে আপনাকে। Held for more than 12 years, যেটা 12 বছরের বেশি, 12 বছরের বেশি আন্ডার নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো প্রথমেই হচ্ছে সেকশন 7। সেকশন 7 বলতেছে যে কি? সেকশন 7 বলতেছে যে কথাটা সেটা হচ্ছে যে shall not be ejected, তাকে কি করা যাবে না? আপনার ইজেক্ট করা যাবে না, মানে উচ্ছেদ করা যাবে না, তাকে উচ্ছেদ করা যাবে না বাই হিজ ল্যান্ডলর্ড, মানে তার বাই ল্যান্ডলর্ড দ্বারা তাকে উচ্ছেদ করা যাবে না এক্সেপ্ট আন্ডার সেকশন 4। আমি কিছুক্ষণ আগে পড়াইছিলাম, তাহলে একটু লেখেন সেকশন 7 এ কি বলতেছে? তাকে উচ্ছেদ করা যাবে না। তাহলে যে 12 বছরের অধিক লিজের কারণে একটা প্রপার্টিতে একটা ল্যান্ডের মধ্যে অবস্থান করবে তাকে কি করা যাবে না? ইজেক্ট করা যাবে না। shall not be eject, shall not be eject, ejected by his landlord, তার ল্যান্ডলর্ড দ্বারা তাকে ইজেক্ট করা যাবে না। ঠিক আছে? এক্সেপ্ট, এতটুকু লিখেছেন? জি স্যার। এক্সেপ্ট যদি সে সেকশন 4 এর মধ্যে যে পারপাস বলা আছে না, সেকশন 4 এর মধ্যে আমরা 3টা পারপাস করেছি না? জি স্যার। 3টা পারপাস করেছিলাম।
ওই পারপাসের জন্য যদি সে ওই জমিটাকে অযোগ্য করে ফেলে সেই ক্ষেত্রে তাকে উচ্ছেদ করা যাবে। তাহলে বুঝতে পারছেন সেকশন 4 এর যে পারপাস আছে ওই পারপাসের ক্ষেত্রে যদি ওই জমিটাকে সে যদি অযোগ্য করে ফেলে, আনফিট করে ফেলে, সেই ক্ষেত্রে তাকে উচ্ছেদ করা যাবে। আদারওয়াইজ তাকে কি করা যাবে না, shall not be ejected by his landlord, আদারওয়াইজ তাকে কি করা যাবে না, ইজেক্ট করা যাবে না। দেখেছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা লেখেন তারপর সাবজেক্ট টু সেকশন 91 লেখেন সাবজেক্ট টু সেকশন 91 লেখেন সাবজেক্ট টু সেকশন 91 land leased can be transmitted by inheritance। এটা হচ্ছে আরেকটা কনসিকুয়েন্স। তাহলে আমার একটু কেউ বলবেন সেকশন 91টা এটা কোন সেকশন 91 কে বুঝাইছে? বলবেন এনিওয়ান? ট্রান্সফার অফ Section প্রপার্টি 91 অ্যাক্ট। ট্রান্সফার অফ প্রপার্টি একটা সেকশন 91 এ কি এই ধরনের বিষয় ছিল? সেকশন 91 এ কি বলছিলাম আমরা? হু মে সু ফর মর্গেজ অর হু মে সু ফর মর্গেজ, এটা আমরা পড়ছিলাম না? তাহলে সাবজেক্ট টু সেকশন 91 মানে এখানে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি একটা সেকশনকে বুঝাইছে। বুঝতে পারছেন? তাহলে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি একটা সেকশন 91 এর সাপেক্ষে আপনি ওই যে ল্যান্ড যেটা আছে ওইটা আপনার, ওই যে ল্যান্ড যেটা 12 বছরের অধিক সময়ের জন্য আপনি কি আছেন ইজারা সূত্রে আপনি ওই প্রপার্টিটা আছেন, ওই প্রপার্টিটা আপনার উত্তরাধিকার সূত্রে ওইটা অর্পিত হবে, মানে ওইটা ইনহেরিটেবল। ঠিক আছে? আপনি এটাকে ইনহেরিট মানে অর্থাৎ আপনার বংশানুক্রমিক ভাবে আপনি এটা ওইখানে আপনি লিজ দিতে পারছেন। ক্লিয়ার? মানে ওই প্রপার্টি ইনহেরিটেবল, মানে সেকশন 91 এ কি বলা আছে, 91 এ একটা হিডেন মানে বাধা নিষেধ আছে, ওইটা আমি পড়াবো স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট পড়ানোর সময়। তো সেকশন 91 এর সাপেক্ষে যে ল্যান্ডটা আপনি 12 বছরের অধিক সময় ধরে আপনি ওখানে অবস্থান করতেছেন ওই প্রপার্টিটা ইনহেরিটেবল। ঠিক আছে? ওইটা আপনার কি করবে, ট্রান্সমিটেড বাই ইনহেরিটেন্স, ইনহেরিটেন্সের মাধ্যমে অব্যাহত থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা কনসিকুয়েন্স। ঠিক আছে? এটাও সেকশন 7 এর। আচ্ছা তাহলে সেকশন 90 সাবজেক্ট টু সেকশন 90, সেকশন 90 তে কি বলা আছে, স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি একটা সেকশন 90 তে বলা আছে আপনার আপ টু 375 বিঘা পর্যন্ত একজন ব্যক্তি জমি রাখতে পারবে। এখন অনেকে জয়েন করছেন কেন হঠাৎ করে? সো আপ টু 375 বিঘা পর্যন্ত একজন ব্যক্তি প্রপার্টি রাখতে পারবে, কৃষি জমি রাখতে পারবে। ঠিক আছে? এখন ওই ক্ষেত্রে বলতেছে আপনার সাবজেক্ট টু সেকশন 90, সেকশন 90 সাপেক্ষে আপনি কি করতে পারবে, কোনো একটা প্রপার্টি, কোনো একটা ল্যান্ড কি করা যাবে, ট্রান্সফার করা যাবে। মানে আপনি ওই যে লিজটাতে আছেন, যে 12 বছরের অধিক সময় ধরে যেখানে লিজ সূত্রে আছেন, ওইটা কি করা যাবে, ট্রান্সফার করা যাবে, অথবা ওটাকে কি করা যাবে, বিকুয়েট করা যাবে। বিকুয়েট মানে কি বলেন তো? গিফট দেওয়া। বিকুয়েট মানে কি গিফট? উইল করা যাবে, রাইট। আপনি ওইটা উইল করতে পারবেন। ঠিক আছে? লিখেছেন? জি স্যার। আচ্ছা তো আপনি আপনার ইমুভেবল প্রপার্টিটা যেভাবে যেই ম্যানারে আপনি ট্রান্সফার করতে পারতেন, উইল করতে পারতেন, সেকশন 90 সাপেক্ষে 12 বছরের অধিক
যারা নন এগ্রিকালচারাল টিনেন্টস আছে তারাও এই রাইটটা এক্সারসাইজ করতে পারবে আন্ডার সেকশন 7। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এটা বুঝছি। এটা আগের কথাই ঘুরাই ফিরে বলছি, নতুন কিছু বলি নাই। ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা সেকশন 8, সেকশন 7 পড়েছি, সেকশন 8টা পড়বো আমরা। সেকশন 8 কি বলতেছে? সেকশন 8 বলতেছে আপনার লিখিত ইজারা দ্বারা কোনো ব্যক্তি 12 বছরের অধিক সময় ধরে কোনো একটা ল্যান্ডে যদি থাকে, তাহলে ওই সময়সীমা, লিজের সময়সীমাটা শেষ হওয়ার পরে সে ওই লিজটা রিনিউ করার অধিকারী। ঠিক আছে? সে রিনিউয়াল অফ লিজ, রাইট অফ রিনিউয়াল অফ লিজ আফটার ইটস টার্মিনেশন। ওই লিজের পরিসমাপ্তি হওয়ার পরে যারা 12 বছরের অধিক, এই সুবিধাটা কেবলমাত্র কাদের জন্য প্রযোজ্য? এই সুবিধাটা কেবলমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা 12 বছরের অধিক কোনো নন এগ্রিকালচারাল ল্যান্ডে নন এগ্রিকালচারাল টিনেন্ট হিসাবে আছে। ঠিক আছে? বা আপনার সেক্ষেত্রে তারা কি করতে পারবে? লিখিত ইজারার মাধ্যমে, রিটেন লিজ, মনে রাখতে হবে রিটেন লিজ, লিখিত ইজারার মাধ্যমে যারা কোনো নন এগ্রিকালচারাল ল্যান্ডের মধ্যে নন এগ্রিকালচারাল টিনেন্ট হিসাবে আছে, সেই ক্ষেত্রে তারা ওই লিজের মেয়াদ শেষ হওয়ার পরে ওই লিজটা নতুন করে রিনিউ করার কি রাখবে? অধিকারী হবে। ক্লিয়ার কিনা? জি স্যার। তারপর হচ্ছে সেকশন 9 লেখেন। সেকশন 9, সেকশন 9 কাদের জন্য প্রযোজ্য আমি একটু আগে পড়াই ফেলছি। সেকশন 9 যারা 12 বছরের কম কিন্তু 1 বছরের অধিক, 12 বছরের কম। আচ্ছা, আপনাদের লিঙ্ক যদি শেষ হয়ে যায়, এই লিঙ্কে আবার ক্লিক করবেন, আবার ফার্দার কানেক্টেড হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, যারা 12 বছরের কম, লেখেন 12 বছরের কম কিন্তু 1 বছরের বেশি সময়ের জন্য কোন একটা ল্যান্ডের ক্ষেত্রে তারা অবস্থান করছে, তাদের অধিকার সম্পর্কে কোথায় বলা আছে? সেকশন 9 এ বলা আছে। সেকশন 9 এ বলতেছে যে সেই ক্ষেত্রে তাদেরকে উচ্ছেদ করতে হইলে, আমরা তো সেকশন 7 এ জানি যারা 12 বছরের অধিক তাদেরকে উচ্ছেদ করা যাবে না, কিন্তু সেকশন 9 বলতেছে যারা 12 বছরের কম 1 বছরের বেশি তাদেরকে উচ্ছেদ করতে হইলে, তাদেরকে যদি আপনি উচ্ছেদ করতে চান পারবেন। উচ্ছেদ করতে চাইলে তাকে 6 মাসের পূর্বে নোটিশ দিতে হবে, 6 মাসের নোটিশ দিতে হবে, 6 মান্থ প্রায়র নোটিশ দিতে হবে, 6 মান্থের নোটিশ দিতে হবে। এখন এই 6 মান্থের নোটিশ দেওয়ার পর এই নোটিশের মেয়াদ প্রজাসত্বের, মানে অর্থাৎ আপনি যে বছরের জন্য তাকে দিয়েছেন ওই বছরটা শেষ হওয়ার সাথে সাথেই ওই নোটিশের মেয়াদটা শেষ হবে। বুঝতে পারছেন? মানে 2021 সালে তার সাথে আমার লিজ টার্মিনেট করতে চাচ্ছি অ্যাজ এ ল্যান্ডলর্ড, আমি ল্যান্ডলর্ড, ভূস্বামী, তাহলে আমি ল্যান্ডলর্ড 2021 সালে করতে চাচ্ছি, তাহলে মাঝখানের মাসটা কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে আমার জুনে তাকে কি দিতে হবে? নোটিশ দিতে হবে। জুনের পরে সে 6 মাস শেষ হবে, 6 মাসে গিয়ে 2021 সালেই প্রজাসত্বটা শেষ হবে। তাহলে 6 মাসের প্রায়র নোটিশ দেওয়ার সাপেক্ষে আমি তাকে উচ্ছেদ করতে পারতেছি। ঠিক আছে? ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন উচ্ছেদ করলে, এখন আমি তাকে উচ্ছেদ করলাম, কিন্তু উচ্ছেদ করলে তাকে আমার ক্ষতিপূরণ দিতে হবে না? হ্যাঁ, উচ্ছেদ করলে তাকে একটা ক্ষতিপূরণ দিতে হবে যদি সে ওই প্রপার্টিতে কোনো উন্নয়ন বা কিছু করে থাকে। তাহলে এই যে তাকে যদি আপনি উচ্ছেদ করতে চাচ্ছেন, নির্দিষ্ট সময়সীমার পূর্বে তাকে উচ্ছেদ করতে চাচ্ছেন, ঠিক আছে? লিজের যে নির্দিষ্ট সময়সীমা আছে সেই সময়সীমার পূর্বে তাকে আপনি কি করতে চাচ্ছেন? উচ্ছেদ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে একটা ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে এই কম্পেনসেশন দিবে আপনাকে। তাহলে এই কম্পেনসেশনটা কে ডিটারমাইন করবে? কম্পেনসেশনটা কে দিবে? এই কম্পেনসেশনটা দিবে ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার
লিখেছেন? জি স্যার। এখন মনে রাখতে হবে এই ডেপুটি কমিশনারের এই যে কম্পেনসেশন দিয়েছে, এই কম্পেনসেশনটা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, এখানের মধ্যে যদি সংক্ষুব্ধ হয়, কোনো ব্যক্তি যদি এখানে অ্যাগ্রিভড হয় বা এই কম্পেনসেশন দ্বারা নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করে, তাহলে তার রেমেডি কি? তার রেমেডি বলতেছে আপনার সেকশন 85A, সেকশন 85A সে কি করতে পারবে? আপিল করতে পারবে। কার কাছে? অ্যাপিল টু ডিস্ট্রিক্ট জাজ। তাহলে বুঝতেছেন ডিসি বড় নাকি ডিস্ট্রিক্ট জাজ বড়? তাহলে ডিস্ট্রিক্ট জাজের কাছে সে কি করতে পারবে? আপিল করতে পারবে। কত দিনের মধ্যে? উইদিন 30 ডেজ, 30 দিনের মধ্যে। লিখেছেন? জি স্যার। আচ্ছা, লিখে ফেলেছেন এতটুকু? লিখেছেন কিনা? জি স্যার। আচ্ছা, তো আপনাদেরকে আমি একটা সেকশন স্কিপ করে গেছি, কিন্তু যে সেকশনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্কিপ করে কেন গেছি? আপনারা প্রথমে যদি আমি পড়াইতাম ওই জিনিসটা আপনারা বুঝতেন না, তাহলে আমি সেকশনটা স্কিপ করে গেছি, ওই সেকশনটা বলতেছি। ওই সেকশনটা হচ্ছে সেকশন 6। মনে রাখতে হবে আপনাকে যখন প্রশ্ন আসবে, যে আপনার, দাঁড়ান আমি একটু লিখি, আপনাকে প্রশ্ন আসবে যে প্রশ্নটা আমি এখন বলেছি, প্রশ্নটা কি বলেছি? ডিসকাস দ্য লিগ্যাল ইফেক্ট অফ এ নন এগ্রিকালচারাল টেনেন্ট, ডিসি। Discuss the legal effect of a non-agricultural tenancy held for more than 12 years under the Non-Agricultural Act. তাহলে আপনি তখন কোনটা রেফারেন্স দিবেন? সেকশন 8, সেকশন 7 এর রেফারেন্স দিবেন, রাইট? আবার যদি আমি আপনাকে কোশ্চেন করি যে ডিসকাস দ্য লিগ্যাল ইফেক্ট অফ এ নন এগ্রিকালচারাল টেনেন্সি held for less than 12 years, more than 1 year বা less than 12 years, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রেফারেন্স দিতে হবে কোনটা? সেকশন 9 এর রেফারেন্সটা দিতে হবে। হ্যাঁ, কিন্তু এখন সেকশন 9 এর রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে আপনাকে আরো একটা জিনিস রেফারেন্স দিতে হবে। সেকশন 7, 8 এর রেফারেন্সটা কোথায় দিতে হবে আমরা বুঝে গেছি। সেকশন 9 এর রেফারেন্স কোথায় দিতে হবে সেটাও আমরা বুঝে গেছি। কিন্তু মনে রাখতে হবে সেকশন 6 এর একটা অংশ সেকশন 7, 8 এর সাথে যাবে, আবার সেকশন 6 এর আরেকটা অংশ যাবে সেকশন 9 এর সাথে। বুঝতে পারছেন? তাহলে আপনারা পরীক্ষার হলে লেখার সময় সেকশন 6 এর একটা অংশ লিখবেন আগে, তারপর 7, 8 লিখবেন। আবার যদি 9 এর কোনো কোয়েশ্চেন আনসার করতে হয় 6 এর সেকেন্ড পার্টটা লিখবেন, তারপর সেকশন 9টা লিখবেন। তাহলে এখন আমরা সেকশন 6টা পড়তে পারি? এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন লেখেন, প্রশ্নটা লেখেন, হোয়াট আর দ্য ম্যানার্স অফ ইউজিং নন এগ্রিকালচারাল ল্যান্ড। মানে ম্যানারটা কি? তাহলে প্রশ্নটা লেখেন, হোয়াট আর দ্য ম্যানার্স অফ ইউজিং নন এগ্রিকালচারাল ল্যান্ড। লিখেছেন? হোয়াট আর দ্য ম্যানার্স অফ ইউজিং নন এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ নন এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ করার ম্যানারটা কি কি? পারপাসটা পড়ছিলাম আমরা সেকশন 4 এ, এখন আমরা ম্যানারটা পড়বো সেকশন 6 এ। সেকশন 6 এর মধ্যে আপনাকে প্রথমেই মনে রাখতে হবে সেকশন 6টা অনেক বড়, তো আপনাদের অত বেশি পড়তে হবে না, আমি যেভাবে অর্ডিনেট করে পড়াচ্ছি ওইটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। 1 বলতেছে সেকশন 6 এর সাবসেকশন 1, এখানে বলতেছে যে আপনার সেকশন 6(1) দিয়ে লেখেন, ঠিক আছে? প্রথমেই যে এনি ম্যানার, যে কোনো ভাবে সেটা ব্যবহার করা যাবে। এনি ম্যানার হুইচ ইজ ইনকনসিস্টেন্ট, হুইচ ইজ নট, যেটা ইনকনসিস্টেন্ট না, কিসের সাপেক্ষে ইনকনসিস্টেন্ট না? হুইচ ইজ নট ইনকনসিস্টেন্ট উইথ এনি পারপাস আন্ডার সেকশন কত 4। এটা হচ্ছে প্রথম বিষয়। আপনি ওই নন এগ্রিকালচার ল্যান্ডটাকে এনি ম্যানারে ইউজ করতে পারবেন, যেটা আপনার সেকশন, যদি না সেটা সেকশন 4 এর যে পারপাস আছে ওই পারপাসের সাথে সাংঘর্ষিক না হয়। ঠিক আছে? জি স্যার। লিখেছেন? জি স্যার। আচ্ছা, এখন
এইটা আপনারা জেনারেল কথা, এটা আপনারা সেকশন 7 এর সাথেও লিখবেন, সেকশন 8 এর সাথেও লিখবেন, সেকশন 9 এর সাথেও লিখবেন। এখন আমরা আলাদা হয়ে যাব, এখন আলাদা হওয়ার সময় আসছে। এখন বলতেছে এ টিনেন্ট, একজন টিনেন্ট করতে পারবে, কি করতে পারবে? এ টিনেন্ট ফায়ার, মানে যেই ক্ষেত্রে সেকশন কত মনে রাখতে হবে, সেকশন 7 এবং 8 অ্যাপ্লাই করে। মানে সেকশন 7 8 অ্যাপ্লাই করা মানে কি, অর্থাৎ ওই নন এগ্রিকালচারাল টিনেন্ট সে ওই প্রপার্টিতে 12 বছরের অধিক সময়ের জন্য লিজে আছে ধরে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সে কি কি সুবিধা পাবে? শাল বি এন্টাইটেল, সে কি কি সুবিধা পাবে এটার কথা বলা আছে। টু ইরেক্ট, সে নির্মাণ করতে পারবে। এগুলো একটু বিরক্তিকর পড়াশোনা, কিন্তু একটু সহজভাবে পড়াচ্ছি, আমি চেষ্টা করতেছি, বাকিটা ইট ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে? এ টিনেন্ট সেখানে কি করতে পারবে? টু ইরেক্ট, নির্মাণ করতে পারবে। এনি স্ট্রাকচার, যে কোনো স্ট্রাকচার নির্মাণ করতে পারবে, মানে যে কোনো স্থাপনা তৈরি করতে পারবে। ইনক্লুডিং, ইনক্লুডিং এনি পাকা স্ট্রাকচার, ঠিক আছে? ঠিক আছে, টু ইরেক্ট এনি স্ট্রাকচার। তো ওখানে কি করতে পারবে? উনি যে কোনো ধরনের আপনার স্থাপনা তৈরি করতে পারবে, ইনক্লুডিং এনি পাকা স্ট্রাকচার। পাকা স্ট্রাকচার, পাকা স্ট্রাকচার বলতে কি বোঝায়? তাহলে এই পাকা স্ট্রাকচারের একটা ডেফিনেশন দেওয়া আছে আপনার সেকশন 2 সাবসেকশন 7 এ। আপনারা যখন রিটেন পরীক্ষা দিবেন এগুলো সবগুলো নীল কালিতে লিখবেন, যত পারেন সেকশন গুলো হাইলাইট করবেন। আমি আপনাদেরকে এলিমেন্টস দিচ্ছি, সো হাইলাইট করার চেষ্টা করবেন। পাকা স্ট্রাকচার হচ্ছে সেগুলো যেগুলো আপনার ব্রিক মানে ইট, বালু মানে স্টোন অ্যান্ড সিমেন্ট, সরি, ব্রিক, স্টোন অ্যান্ড কনক্রিট। পাকা স্ট্রাকচার হচ্ছে সেগুলো সেকশন 2 সেকশন 7 অনুযায়ী যেগুলো ব্রিক, স্টোন এবং কনক্রিটের অবস্থান করবে লিজ সূত্রে, সে পাকা স্ট্রাকচার নির্মাণ করতে পারবে। যে কোনো স্ট্রাকচার তো পারবেই, সাথে সে পাকা স্ট্রাকচার নির্মাণ করতে পারবে। এতটুকু বুঝা গেছে? জি স্যার। তারপর সে আর কি কি তৈরি করতে পারবে সেটার কথা বলতেছে, অর্থাৎ যে 12 বছরের অধিক আছে সে কি কি করতে পারবে। আর সে বলতেছে যে ইরেক্ট এ মস্ক, সেখানে একটা মসজিদ নির্মাণ করতে পারে। শুধু কি মসজিদ, সে যদি হিন্দু ধর্মাবলম্বী হয় সে তাহলে টেম্পলও করতে পারে।
or any other place of worship or any other place, যে কোনো প্লেস তৈরি করতে পারে, প্লেস অফ worship, ওখানে প্রার্থনার জন্য সে যে কোনো স্থাপনা তৈরি করতে পারে। অথবা সে কি করতে পারে, আপনার সে টু ডিগ এ পন্ড, ট্যাঙ্ক, সে ওইখানে একটা ট্যাঙ্ক একটা মানে একটা আপনার ট্যাঙ্ক আপনার স্থাপন করতে পারে বা ট্যাঙ্ক খনন করতে পারে, টু ডিগ এ ট্যাঙ্ক। ঠিক আছে, তারপর আরেকটা করতে পারে সে কি, টু প্ল্যান্ট, সে সেখানের মধ্যে কি করতে পারে, গাছ লাগাতে পারে। এনজয় দ্য ফ্লাওয়ার্স, সে ওখানের ফল যা আছে ওখানে এনজয় দ্য ফ্লাওয়ার্স, ওইগুলোর ফুল ভোগ করতে পারে। ফ্রুটস, শুধু ফ্লাওয়ার না, ফ্রুটস অ্যান্ড আদার প্রডিউস, এবং ওখানে যে অন্যান্য গাছের যে এগুলো আছে সেগুলো সে কি করতে পারে, ভোগ করতে পারে। অ্যান্ড ইউটিলাইজ অ্যান্ড ডিসপোজ অফ এনি টিম্বার অফ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইউটিলাইজ অর ডিসপোজ এনি টিম্বার, ডিসপোজ মানে ওখানে কোনো গাছ কর্তন করতে পারে। ডিসপোজ অফ দা টিম্বার, আমি এটা কেন পড়াচ্ছি এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি একটু পরে বুঝাবো। ডিসপোজ অফ দি টিম্বার মানে ওইখানে কোনো গাছ কর্তন করতে পারে অথবা ডিসপোজ করতে পারে অফ এনি ট্রি অন সাচ ল্যান্ড, মানে ওই 12 বছরের অধিক ইজারা সূত্রে যদি ওই ক্ষেত্রে যে থাকবে, সে ওই যে ল্যান্ড যেটাতে থাকবে ওইটার মধ্যে যদি কোনো গাছ থাকে সেখানে সে গাছ লাগাতে পারবে, সে ওইখানে ফুল বা ফল ভোগ করতে পারবে, এবং ওই গাছ যা থাকে সেইগুলো সে কাটতেও পারবে। ঠিক আছে, জি স্যার। লিখেছেন? জি স্যার। তাহলে এই টু আপনার টুর যে পার্টটা, সেকশন টুর যে পার্ট টুটা, এই পার্ট টুটা পুরোটাই চলে যাবে সেকশন 7, 8 এর সাথে। এখন আমরা সেকশন 9 এর সাথে কোনটা যাবে এটা আমরা পড়বো। এখানের মধ্যে বলতেছে এই জন্য প্রথমে সেকশন 8 টিনেন্ট, যেই টিনেন্টের ক্ষেত্রে আপনার সেকশন 9 অ্যাপ্লাই। সেকশন 9 অ্যাপ্লাই মানে কি, আপনার সে 12 বছরের কম 1 বছরের অধিক সময়ে সে ওখানে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেকশন 9 যেহেতু অ্যাপ্লাই, সেহেতু সে কি কি করতে পারবে, সে কি কি করতে পারবে এখন আমরা পার্থক্যটা বুঝতে পারবো। সে তৈরি করতে পারবে, টু ইরেক্ট, সে যে কোনো জিনিস নির্মাণ করতে পারবে। ইরেক্ট এনি স্ট্রাকচার, যে কোনো স্ট্রাকচার করতে পারবে। তো এটা তো আমরা জানি সেকশন 8, 7 ও পারবে। তাহলে পার্থক্যটা কি, আদার দেন এ পাকা স্ট্রাকচার, আদার দেন এ পাকা স্ট্রাকচার, যেটা পাকা স্ট্রাকচার আছে, যেমন স্টোন, ব্রিক এবং সিমেন্ট বা কংক্রিট, এই তিনটা সমন্বয়ে যে পাকা স্ট্রাকচার সেটা তৈরি করতে পারবে না। সেটা ছাড়া বাকি সব স্ট্রাকচার তৈরি করতে পারবে। ঠিক আছে, তারপর সে কি করতে পারবে, সে প্ল্যান্ট, সে গাছ লাগাইতে পারবে। তারপর এনজয় দ্য ফ্লাওয়ার্স, সে ফুল ভোগ করতে পারবে। বুঝতে পারলাম, এনজয় দ্য ফ্লাওয়ার্স এটা সে আগেও পারতেছে। এনজয় দ্য ফ্লাওয়ার্স, ফ্রুটস, সে ফ্রুটসও পারবে। or other produces of any tree, ওইখানের যে গাছ আছে, গাছের যে ফল ফলাদি আছে সে সেটা ভোগ করতে পারবে। ঠিক আছে, কিন্তু কাটতে পারবে কিনা সেটার বিষয়ে কোনো বলে নাই। কাটতে পারার বিষয়ে বলা আছে সিতে। সিতে কি বলতেছে, যে সে কাটতে পারবে, টু ফেল or to utilize or dispose any timber, যে কোনো গাছ, planted by him, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এটা, planted by him, যেটা তার দ্বারা লাগানো হয়েছে সেইটাই কেবলমাত্র সে কাটতে পারবে। অন্যান্য জিনিস সে ওই ল্যান্ডের মধ্যে কাটতে পারবে না। অন্যান্য ক্ষেত্রে সে ফল ভোগ করতে পারবে, কিন্তু যেটা প্ল্যান্টেড বাই হিম, এটা লাস্টে দেখা যাচ্ছে আপনাদের, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে প্ল্যান্টেড বাই হিম, যেটা সে নিজে লাগাইছে সে সেটাই কাটতে পারবে, অন্যান্য জিনিস সে কাটতে পারবে না। অন্যান্য জিনিস থেকে সে
ফল ভোগ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা কোথায় চলে যাবে? এই পোর্শনটা সেকশন 9 এর কনসিকুয়েন্সের সাথে চলে যাবে। ঠিক আছে, 3 পার্ট, সেকশন 6 এর পার্ট 3টা লিখেছেন? জি স্যার। তাহলে আমরা মোটামুটি এই পোর্শনটা শেষ করলাম। আমরা একটু এখন সামনে যাই, সামনে গিয়ে দেখি আর কি কি আছে। আচ্ছা, তো আপনাদের ইমপ্রুভমেন্ট নিয়ে একটা এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, আর একটা হচ্ছে প্রিএমশন নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। আমরা দুইটা টপিক আর এখান থেকে পড়বো। নন এগ্রিকালচারাল টেন্ডেন্সি অ্যাক্টের মধ্যে আরো দুইটা টপিক আছে, একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট রিলেটেড, আর একটা হচ্ছে আপনার কি রিলেটেড, প্রিএমশন রিলেটেড। তাহলে আমরা আগে ইমপ্রুভমেন্টটা পড়ে ফেলি। তাহলে ইমপ্রুভমেন্ট সম্পর্কে কি বলা আছে? ইমপ্রুভমেন্ট মানে কি? হোয়াট ইজ ইমপ্রুভমেন্ট? হোয়াট ইজ ইমপ্রুভমেন্ট? উন্নয়নটা কি? ঠিক আছে, উন্নয়ন সম্পর্কে মনে রাখবেন। তাহলে উন্নয়নটা কি এই বিষয়ের মধ্যে ডেফিনেশন অফ ইমপ্রুভমেন্ট। তাহলে উন্নয়নের ডেফিনেশন দেওয়া হয়েছে নন এগ্রিকালচারাল টেন্ডেন্সি অ্যাক্টের কোথায়? সেকশন 64 এ। প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এবং উন্নয়ন সংক্রান্ত সকল বিধান আলোচনা করা হয়েছে সেকশন 64 থেকে সেকশন 68 এ, যেটা আপনার চ্যাপ্টার কততে? নন এগ্রিকালচারাল টেন্ডেন্সি অ্যাক্টের চ্যাপ্টার 8 এ। ঠিক আছে, তাহলে উন্নয়ন বলতে কি বুঝাবে? তাহলে দ্য ডেফিনেশন অফ ইমপ্রুভমেন্ট শাল মিন, মানে বুঝাবে কি জিনিস? এনি ওয়ার্ক, যে কোনো কাজ, হুইচ অ্যাডস ভ্যালু। লেখেন, এনি কাজ হুইচ অ্যাডস ভ্যালু টু দ্য, আমার লেখা খুব বাজে, which adds value to the non agricultural land, যেটা ওই নন এগ্রিকালচারাল ল্যান্ডের দাম বা মূল্যমান বাড়াবে, সেটাই আমরা উন্নয়ন হিসাবে গণ্য করব। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আবার উন্নয়ন বলতে ওই যে উন্নয়ন, যে কাজটা করবেন ওই কাজটা আবার সুইটেবল হবে, ওই কাজটা সামঞ্জস্যপূর্ণ কার সাথে হবে? ওই কাজটা, যে কাজটা আপনি উন্নয়ন হিসেবে দেখাতে যাচ্ছেন, ওই কাজটা অবশ্যই আপনার সুইটেবল হবে কার সাথে? সুইটেবল অ্যান্ড কনসিস্টেন্ট টু, সুইটেবল অ্যান্ড কনসিস্টেন্ট, ওটা সামঞ্জস্যপূর্ণ হবে কার সাথে? উইথ সেকশন 4। সেকশন 4 এ যে পারপাসের কথা উল্লেখ আছে, ওই পারপাসের সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ হবে এবং এটার সাথে সুইটেবল হবে উন্নয়নের যে কাজটা। ঠিক আছে, লিখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে উন্নয়নের কয়েকটা মানে প্রকার কি হইতে পারে, মানে উন্নয়নের কয়েকটা জিনিস কি কি হইতে পারে, একটু আমরা লিখি। প্রথমে লেখেন laying out of passages। আপনি কোন একটা রাস্তা ওই নন এগ্রিকালচারাল ল্যান্ড থেকে বের হওয়ার একটা রাস্তা করে দিয়েছেন, তাহলে এটা উন্নয়ন বলে গণ্য হবে। আপনি টেনেন্ট হিসাবে নন এগ্রিকালচারাল ল্যান্ড থেকে, ওই আপনার ল্যান্ড থেকে, আপনার ভূমি থেকে বের হওয়ার একটা রাস্তা করেছেন, laying out of any passages or roads, এটাও উন্নয়ন বলে গণ্য হবে। এটা একটা উন্নয়নের একটা স্টেপ। তো আপনাদের প্রিলিতে কোশ্চেন আসতে পারে কি এটা কি উন্নয়ন? লিখবেন হ্যাঁ এটা উন্নয়ন। রিটেনের মধ্যে তো আপনারা এগুলো লিখে আসতে হবে। প্রোভাইডিং ওপেন স্পেস, যদি আপনাকে সেটা উন্মুক্ত একটা স্পেস দেয়, ওপেন স্পেস ফর ভেন্টিলেশন, আপনার আলো বাতাস চলাচলের জন্য যদি ওই কাজটা যদি আপনার সুবিধা করে দেয়, তাহলে আমরা সেটাকেও ধরে নিব উন্নয়ন। ফর ভেন্টিলেশন লিখেছেন? তারপর হচ্ছে প্রোভাইডিং ফ্যাসিলিটিস ফর টেকিং ওয়াটার, মানে পানি নেয়ার জন্য যদি আপনার কোনো ফ্যাসিলিটি দেয় ফর টেকিং ওয়াটার, সেক্ষেত্রে সেটাও, মানে আপনার পানি নেয়ার জন্য আপনি একটা কল খনন করলেন বা একটা নলকূপ স্থাপন করলেন, সেটাও আমরা ধরে নিব উন্নয়ন। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস হচ্ছে লেইং আউট ড্রেনেজ। আপনি ওইখান থেকে যে
পয় নিষ্কাশন বা ড্রেনেজ সিস্টেমের যে একটা কানেকশন, এটার যদি আপনি কোনো কাজ করেন সেক্ষেত্রে সেটাও ধরে নেওয়া হবে উন্নয়ন। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। তাহলে কোনগুলো উন্নয়ন ধরে নেওয়া হবে না? উন্নয়ন ধরে না দেওয়ার ক্ষেত্রে আরেকটা কন্ডিশন হচ্ছে যে, যেই ক্ষেত্রে আপনার যেই কাজটা, আপনি একটা কাজ করেছেন ঠিকই, কিন্তু ওই কাজটা কি করেছে, লেখেন ওই কাজটা সাবস্ট্যান্সিয়ালি, ওই কাজটা সাবস্ট্যান্সিয়ালি আপনার যে ওই ল্যান্ডলর্ডের যে ইয়াটা আছে, ল্যান্ডলর্ডের যে প্রপার্টি আছে, ল্যান্ডলর্ডস এর যে প্রপার্টি আছে, ওই প্রপার্টির কি করেছে, আপনার ভ্যালু, যে মূল্যমান আছে ওই ভ্যালুটাকে ডিমিনিশ করেছে বা কমিয়ে দিয়েছে, তাহলে সেই কাজটাকে আপনি উন্নয়ন বলতে পারবেন না। ঠিক আছে, আপনার কাজটা যেটা আপনার ল্যান্ডলর্ডের ভূমির মূল্যমানটা কমিয়ে দিয়েছে সেটাকে আপনি উন্নয়ন বলতে পারবেন না। ঠিক আছে, লিখেছেন? তাহলে এটা কি ওই উন্নয়নের ভিতরেই লিখতে হবে এটা? হ্যাঁ, উন্নয়নের ভিতরে লিখবেন, কারণ হচ্ছে আপনার পরীক্ষা হলে কোয়েশ্চেন আসলে একটু এক্সস্টিভলি আনসার করতে হবে। ঠিক আছে, উন্নয়ন কোনটা চাইছে, আপনি উন্নয়ন কোনটা না সেটাও উল্লেখ করে দিয়ে আসতে হবে। লিখেছেন? জি স্যার। লিখেছেন কিনা? ইয়েস স্যার। এবার জি নেক্সট, স্যার। এবার নেক্সট কোয়েশ্চেনটা লেখেন। হু হ্যাজ দ্য রাইট টু মেক ইমপ্রুভমেন্ট? কার অধিকার আছে উন্নয়ন করার? কার অধিকার আছে? ল্যান্ডলর্ডের আছে নাকি টিনেন্টের আছে? কারণ ল্যান্ডলর্ড, ওখানে তো দুইজনই থাকবে, একজন হচ্ছে ল্যান্ডলর্ড আর একটা টিনেন্ট। তাহলে ল্যান্ডলর্ডের আছে নাকি টিনেন্টের আছে? তাহলে লেখেন হু হ্যাজ দ্য রাইট টু মেক ইমপ্রুভমেন্ট। কোয়েশ্চেনটা লেখেন। তাহলে এই বিষয়ে আপনার কথা বলেছে উন্নয়ন করার কার অধিকার আছে, এই বিষয়ে কথা বলেছে সেকশন 65। তাহলে সেকশন 65টার সারমর্মটা আমরা এখন পড়ে ফেলবো। সেকশন 65 কি বলতে চাইছে, লিখেছেন? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে সেকশন 65 এর মধ্যে প্রথমেই বলতেছে ল্যান্ডলর্ড অথবা টিনেন্ট কেউ কাউকে বাধা দিতে পারবে না উন্নয়ন করতে। অর্থাৎ আমি যদি উন্নয়ন করতে চাই আমাকে ল্যান্ডলর্ড বাধা দিতে পারবে না, আবার ল্যান্ডলর্ডকেও যদি তারপর ল্যান্ডলর্ড যদি সে উন্নয়ন করতে চাই তাহলে আমি তাকে বাধা দিতে পারবো না। তাহলে নো ওয়ান শ্যাল হ্যাভ দ্য রাইট টু প্রিভেন্ট দ্য অ্যানাদার ফ্রম মেকিং ইমপ্রুভমেন্ট ইন হিজ ল্যান্ড। ঠিক আছে, কেউ কাউকে বাধা দিতে পারবে না উন্নয়ন করতে। ঠিক আছে, যে চাইলে সে করতে পারবে। বুঝতে পারছেন? জেনারেল কথাবার্তা, এটা হচ্ছে জেনারেলাইজেশন, এটা হচ্ছে জেনারেল একটা কথা, জেনারেল স্টেটমেন্ট। লিখেছেন? জি স্যার। এখন আপনি চাইতেছেন নলকূপ বসাইতে, আপনি প্রজা হিসাবে, আবার আপনার ল্যান্ডলর্ডও চাইতেছে নলকূপ বসাইতে, তাহলে দুইজনই একই জিনিস চাচ্ছেন না? তাহলে দুইজন একই জিনিস চাইলে কার অধিকারটা প্রাধান্য পাবে? এই ক্ষেত্রে বলতেছে দা নন এগ্রিকালচারাল টিনেন্ট, নন এগ্রিকালচারাল টিনেন্টের প্রায়র রাইট থাকবে। নন এগ্রিকালচারাল টিনেন্ট যে আছে, নন এগ্রিকালচারাল, আমার লেখা নন এগ্রিকালচারাল, নন এগ্রিকালচারাল টিনেন্টের কি থাকবে? আপনারা একটু স্পেলিং গুলো একটু চেক করে নিন, আমার হচ্ছে দ্রুত লিখতে গিয়ে ভুল হয়ে যায়। প্রায়র রাইট থাকবে। নন এগ্রিকালচারাল টিনেন্টের কি থাকবে? পূর্ববর্তী অধিকার থাকবে, অর্থাৎ ল্যান্ডলর্ডের পূর্বেই সে, মানে ল্যান্ডলর্ডের উপরে তার উন্নয়ন করার ক্ষমতাটা থাকবে। একই বিষয় নিয়ে যদি ল্যান্ডলর্ড চায়, আপনার নন এগ্রিকালচারাল টিনেন্টও চাই, তাহলে কার অধিকারটা প্রিভেল পাবে? কার অধিকারটা প্রিভেল পাবে? নন এগ্রিকালচারাল টিনেন্টের অধিকারটা আগে প্রিভেল পাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে এই ক্ষেত্রে যে ওই ল্যান্ডলর্ডের, ওই একই ল্যান্ডলর্ডের অন্যান্য যে ভূমিগুলো আছে, আদার টিনেন্সিস যেগুলো আছে, ওগুলোকে কোনো ক্ষতি করা যাবে না। এই উন্নয়ন করতে গিয়ে আপনি আপনার বলতেছে যে নন এগ্রিকালচারাল টেনেন্টের অধিকার আছে ঠিক, কিন্তু ওই ল্যান্ডলর্ডের অন্যান্য ভূমিকে ক্ষতিগ্রস্ত করে ওই উন্নয়ন করা যাবে না।
লিখেছেন? জি আচ্ছা, এখন লেখেন যে হাউ দ্য ডিসপিউট, আরেকটা নতুন কোয়েশ্চেন আমরা পড়তেছি, হাউ দ্য ডিসপিউট বিটুইন ল্যান্ডলর্ড অ্যান্ড দ্য নন এগ্রিকালচারাল টেনেন্ট, how the dispute between the landlord and non-agricultural tenant regarding improvement settled. অর্থাৎ আপনার নন এগ্রিকালচারাল টেনেন্ট এবং ল্যান্ডলর্ডের মধ্যে যদি কোনো ডিসপিউট থাকে ইমপ্রুভমেন্ট রিলেটেড, তাহলে সেটা কিভাবে সেটেল করা হবে, কে সেটেল করবে? ঠিক আছে, বুঝতে পেরেছেন? লিখেছেন? স্যার। তাহলে স্যার এখানে আরেকবার লেখেন বলবেন? ইমপ্রুভমেন্ট রিলেটেড যদি কোনো ডিসপিউট হয়, সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডলর্ড এবং টেনেন্টের ক্ষেত্রে যদি ইমপ্রুভমেন্ট রিলেটেড কোনো ডিসপিউট হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ডিসপিউটটা সলভ করবে কে, এটার বিষয়ে বলা আছে। এটার বিষয়ে পদ্ধতিটা কি, সলভ করার পদ্ধতিটা কি, এটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে? জি স্যার। মনে রাখতে হবে এই ক্ষেত্রে কালেক্টর কি করবে? কালেক্টর এই বিষয়টা ডিসাইড করবে। কালেক্টর টু ডিসপিউট দ্য কোয়েশ্চেন অ্যাজ টু রাইট টু মেক ইমপ্রুভমেন্ট। তাহলে কার অধিকার আছে, একটা প্রপার্টিতে ইমপ্রুভমেন্ট করার কার অধিকার আছে, এই সংক্রান্ত যদি কোনো বিরোধ হয় সেক্ষেত্রে এটা সলভ করবে কালেক্টর। এটা কোথায় বলা আছে? সেকশন 66 এ। ঠিক আছে, লিখেছেন? জি স্যার। জি আচ্ছা, এখন এখন যদি এই ক্ষেত্রে কালেক্টর কি করবেন? কালেক্টর দুইটা জিনিস করবেন। এক, লেখেন অ্যাজ টু রাইট অফ ইমপ্রুভমেন্ট, কার অধিকার আছে সেই বিষয়ে কালেক্টর সিদ্ধান্ত দিবেন। অ্যাজ টু রাইট টু ইমপ্রুভমেন্ট, কার অধিকার আছে ওই প্রপার্টিতে ইমপ্রুভমেন্ট করার, সেই বিষয়ে কালেক্টর সিদ্ধান্ত দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। তারপর 2 নম্বর বিষয় হচ্ছে যে, 1 নম্বর বিষয়টা লিখেছেন? জি স্যার। 2 নম্বর বিষয়টা হচ্ছে কোন কাজ as to whether a particular work is an improvement, একটা কাজ ইমপ্রুভমেন্ট মিলে গণ্য হবে কিনা সেই বিষয়েও কালেক্টর সিদ্ধান্ত দিবেন। আচ্ছা, কালেক্টর কে হন বলেন তো একটু? স্যার ডিসি। হ্যাঁ, ডিসি বা ডেপুটি কমিশনার। তাহলে এই যে ডেপুটি কমিশনার যে একটা সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। যদি এই আপনি সিদ্ধান্ত, এই যে ইমপ্রুভমেন্ট রিলেটেড যে সিদ্ধান্তটা দেওয়া আছে ওই সিদ্ধান্ত আপনি সংক্ষুব্ধ হয়েছেন বা আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করছেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। কার কাছে? ডিস্ট্রিক্ট জাজের কাছে। এবং ডিস্ট্রিক্ট জাজের যে সিদ্ধান্ত সেটাই ফাইনাল বলে গণ্য হবে। লিখেছেন? জি স্যার। আচ্ছা, তারপর আরেকটা জিনিস লেখেন যে আপনি কোনো একটা জিনিস, আপনি ধরেন এটা পিলের জন্য লিখে রাখেন, আপনি ধরেন একটা নন এগ্রিকালচারাল টেনেন্ট, আপনি একটা জিনিস ইমপ্রুভমেন্ট করতে যাচ্ছেন, ইমপ্রুভমেন্ট করেছেন, তাহলে এই ইমপ্রুভমেন্টটা করছেন কেন? কারণ আপনাকে যখন উচ্ছেদ করা হবে তখন আপনি এই ইমপ্রুভমেন্ট বাবদ একটা ক্ষতিপূরণ পাওয়ার জন্য। এখন এই ইমপ্রুভমেন্টটা রেকর্ড করার জন্য, যে আপনি একটা উন্নয়ন করেছেন, এটা একটা রেকর্ড করে রাখার জন্য বা এভিডেন্স হিসেবে রেকর্ড করে রাখার জন্য আপনি কার কাছে আবেদন করবেন? তাহলে আপনাকে আবেদন করতে হবে রেভিনিউ অফিসারের কাছে। রেভিনিউ অফিসারের কাছে। এত ছোটখাটো বিষয়ে কালেক্টর আসবে না। স্যার প্রশ্নটা কি হবে তাহলে? প্রশ্নটা আসতে পারে যে ইমপ্রুভমেন্ট বিষয়ে যদি কোনো একটা রেকর্ড রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে রেকর্ড রাখার জন্য আপনি কার কাছে আবেদন করবেন? আপনি রেভিনিউ অফিসারের কাছে আবেদন করবেন। লিখেছেন?
জি স্যার। আচ্ছা, তারপর আমরা এখন পড়বো প্রিএমশন নিয়ে, সেকশন 24, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সো প্রিএমশন নিয়ে আমি একটু সেকশন 24, আচ্ছা কাইন্ডলি একটু মিউট করেন বাকিরা। আচ্ছা, সেকশন 24 এর ক্ষেত্রে বলতেছে এই প্রিএমশন, একটু কাইন্ডলি মিউট করেন, আনমিউট কি আছেন? সেকশন 24 এ বলতেছে আপনার যে প্রিএমশন করার অধিকারটা আছে, মনে রাখ, প্রিএমশনের কথা মঞ্চে বিষয় মনে রাখতে হবে আপনাকে। প্রিএমশনের যে কথাটা বলা আছে এই ক্ষেত্রে আপনাকে একটা পার্থক্য মনে রাখতে হবে। সেকশন 24 বা নন এগ্রিকালচারাল ল্যান্ড, নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টের, নেট অ্যাক্টের মধ্যে এবং স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের মধ্যে পার্থক্য কি? নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টে আপনাকে ল্যান্ড নিয়ে কথা বলবে, ল্যান্ড নিয়ে কথা বলবে, এটার বাংলা হবে ভূমি। আর স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টে আপনাকে কথা বলবে হোল্ডিং নিয়ে, হোল্ডিং বা জোত নিয়ে। হোল্ডিং এর বাংলাটা হচ্ছে কি? জোত। দুইটা জিনিসই মনে রাখবেন, ঠিক আছে? তো আপনাদেরকে যখন পরীক্ষার হলে একটা বলবে যে একটা হোল্ডিং রিলেটেড যদি কোনো একটা প্রবলেম দিয়ে দেয়, তাহলে হোল্ডিং যেহেতু শব্দটা আছে আপনি চলে যাবেন, সুইচ করবেন কোথায়? নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টের সেকশন 96 এর প্রিএমশন এর কাছে চলে যাবেন। আবার ধরে নিবেন যে নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টে আপনার ল্যান্ড বা ভূমি নিয়ে বলেছে, যদি একটা প্রবলেম আসে ল্যান্ড রিলেটেড আপনাকে উল্লেখ করে দিবে না যে সেকশন 24 এর অনুযায়ী আপনাকে এক্সপ্লেইন করেন, এভাবে উল্লেখ করে দিবেন, আপনাকে একটা ক্লু ছেড়ে দিবে। ক্লুটা হচ্ছে যে ল্যান্ড বা ভূমি। আর স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের ক্ষেত্রে হোল্ডিং বা জোট। এই ক্লু দেখে আপনাকে বুঝতে হবে আপনাকে ল্যান্ডের জন্য, ল্যান্ড যদি আসে তাহলে সেকশন 24 এ চলে আসবো, আবার হোল্ডিং যদি থাকে তাহলে আমি সেকশন 96 এ চলে যাব। এই সেম কোয়েশ্চেনটা আসছে 13তম জুডিশিয়ারি রিটেনে, যেটা 13তম জুডিশিয়ারি রিটেনে আসছে, যেহেতু আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট। আমি যখন ক্লাস থেকে বের হয়ে দেখতেছি, পরীক্ষা দিয়ে দেখতেছি যে সবাই বলতেছে যে সেকশন 96, কিন্তু শব্দটা লেখা ছিল ল্যান্ড বা ভূমি। ল্যান্ডটা পড়ার পর আমি কনফিউজ হয়ে গেছি, আসলে ল্যান্ড বলা আছে, অপর পিঠে বাংলা আছে, যে বাংলাটা উল্টাই দেখলাম, ওখানে লেখা আছে ভূমি। তাহলে বুঝে গেলাম যে এটা সেকশন 24 এর কেস, এটা সেকশন 96 এর কেস না। কিন্তু কেসটা এমন ভাবে রসালো ভাবে প্রেজেন্ট করা হয়েছে, মনে হবে যে এটা সেকশন 96 এর কেস, ঠিক আছে? সব পোলাপাইন সব একদম সেকশন 96 থেকে দিয়ে আসছে, সবাই গণহারে ভুল, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে, খুব বেশি টেকনিক্যাল কোয়েশ্চেন গুলো হচ্ছে, আপনাকে অনেক বেশি মাথা খাটাইতে হবে এখন, ঠিক আছে? ওকে, তো এখন এই ক্ষেত্রে অগ্রক্রয়ের সময়সীমা আছে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রিএমশনের যে মামলা, প্রিএমশনের মামলা করার সময়সীমাটা কতদিন? আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, আপনারা আছেন সবাই? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি জি স্যার। স্যার। জি ভাইয়া আছি। জোকস বা কিছু পারেন নাকি কেউ? অনলাইন ক্লাস হইলে একটা ঝামেলা, মানে একটানা ক্লাস নিতে হয়। তাহলে একটা জিনিস বুঝাচ্ছি, একটু খেয়াল করেন, আজীবন কাজে লাগবে। অনেক সময় আপনারা শুনবেন প্রিএমশন কেস, অনেক সময় আপনারা কি শুনবেন? প্রিএমশন কেস। অনেক সময় আপনারা শুনবেন প্রিএমশন সুট। তো একটা জিনিস কেস কখন হয়, একটা জিনিস সুট কখন হয়, মনে রাখতে হবে। সুট হচ্ছে যে সেই জিনিসটা যেটা প্লেইন আকারে আপনি দায়ের করবেন, যেটা আরজি আকারে দায়ের করবেন সেটাকে বলবেন আপনি মামলা বা সুট। আর যেটা অ্যাপ্লিকেশন আকারে দায়ের করবেন সেটাকে বলবেন আপনি কেস, ঠিক আছে? মনে রাখবেন, মুসলিম আইনের অধীনে যে আপনার প্রিএমশন বা সুফা, মুসলিম আইনের অধীনে প্রিএমশনের মামলাকে বলা হয় সুফার মামলা। সুফা একটা টার্ম আছে, আরবিক টার্ম হচ্ছে সুফা, সুফার মামলা। আর মুসলিম আইনে যেটা হয়, প্রিএমশনের জন্য যে মামলাটা করা হয় ওইটা হচ্ছে মামলা বা সুট। ওটাকে কি আকারে করা হয়? প্লেইন্ট আকারে, আরজি আকারে করা হয়। আর স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট এবং নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টের সেকশন 96 এবং সেকশন 24 এর অধীনে যে মামলা, ওটা অ্যাপ্লিকেশন আকারে করা হয়, দরখাস্ত আকারে করা হয়, ওটাকে আপনি বলবেন কেস। তাহলে আজকে থেকে আজীবন একটা জিনিস মনে রাখবেন, কেস আর সুটের মধ্যে পার্থক্যটা মনে থাকবে আজীবন। আমি ট্রাস্ট করতে পারি আপনাদেরকে? জি জি ভাই, স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তো আমরা একটু সামনে যাই।
সেকশন 24 বলতেছে আপনাকে প্রিএমশনের জন্য সেকশন 24 বলতেছে যে আপনার প্রিএমশনের ক্ষেত্রে দুইটা বিষয় আসবে, একটা হচ্ছে সেল বিক্রয়ের ক্ষেত্রে আসবে প্রিএমশনটা আসবে, আর একটা হচ্ছে হ্যাবা বিল আওয়াজ। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে হ্যাবা বিল আওয়াজ আর একটা হচ্ছে হ্যাবা বিল শর্তুল আওয়াজ। এটা মুসলিম লয়ের বিধান, ঠিক আছে। হ্যাবা বিল আওয়াজ মানে কি, মূল্যের বিনিময়ে যদি কোনো দান করা হয় বা গিফট করা হয় সেটাকে আমরা বলবো হ্যাবা বিল আওয়াজ। সেই ক্ষেত্রে আপনার প্রিএমশন আসবে। তাহলে প্রিএমশন এর এই বিধানটা মনে রাখার জন্য আপনারা মনে রাখবেন, যেহেতু এখানে 4 আছে 24 আছে, তাহলে 4 রিলেটেড সবকিছু হবে। মনে রাখতে হবে আপনার সেকশন 23 অনুযায়ী একটা প্রপার্টি আপনি বিক্রি করতে যাচ্ছেন, নন এগ্রিকালচারাল ল্যান্ড বিক্রি করতে যাচ্ছেন, তাহলে বিক্রি করতে চাইলে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে না? করতে হবে? বলেন না। করতে হবে। করতে হবে। এখন রেজিস্ট্রেশন করার সাথে রেজিস্ট্রেশন করার জন্য সাথে আরেকটা বিষয় করতে হবে। ওই ল্যান্ডের যদি কেউ শেয়ারার থাকে, ওই ল্যান্ডের যদি কেউ শেয়ারার মানে ওখানে সহশরিক থাকে, তাহলে ওদেরকে কি দিতে হবে? আপনাদেরকে নোটিশ দিতে হবে, ওদেরকে একটা নোটিশ দিতে হবে। তাহলে এই প্রিএমশন করার সময়সীমাটা কতদিন দেখেন, সেকশন 23 অনুযায়ী নোটিশ দেয়ার, ওই যে নোটিশটা দিয়েছি আমি কোশেয়ারদেরকে, নোটিশ দেয়ার 4 মাসের মধ্যে, অথবা নোটিশ না দিলে, যদি ওইখানে সেকশন 23 অনুযায়ী যদি আমি কোশেয়ারদেরকে নোটিশ না দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সময়সীমাটা কতদিন? সেই ক্ষেত্রে বিক্রয়, ওই যে আপনি যে বিক্রয়টা করেছেন, বিক্রয় সম্পর্কে জানার 4 মাসের মধ্যে আপনাকে অগ্রক্রয়ের বা প্রিএমশনের জন্য আবেদন করতে হবে। ঠিক আছে? ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন বিক্রয়ের জন্য আবেদন করতে হবে যে এখানে কোশেয়ারদেরকে আবেদন করতে হবে, কোশেয়ার বা সহশরিক। তাহলে এখানে কোশেয়ার বলতে কি, কোশেয়ার বাই ইনহেরিটেন্স নাকি কোশেয়ার বাই পারচেজার? মনে রাখতে হবে এখানে দুইটা জিনিসকেই বুঝাবে, কোশেয়ার বাই ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে যারা কোশেয়ার তাদেরকেও বুঝাবে, আবার বিক্রয় সূত্রে যারা কোশেয়ার তাদেরকেও বুঝাবে। কিন্তু স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের মধ্যে কেবলমাত্র এক শ্রেণীর কোশেয়ারকে অ্যাকনলেজ করা, সেটা হচ্ছে কোশেয়ার বাই ইনহেরিটেন্স কে অ্যাকনলেজ করে, বাকিদেরকে অ্যাকনলেজ করে না। আফটার দ্য অ্যামেন্ডমেন্ট অফ 2006 এর অ্যামেন্ডমেন্টের পরে। যাক, এটা আমি আপনারা না বুঝলেও কোনো সমস্যা নাই, এটা আমি স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট পড়ানোর সময় বুঝাই দিব, কোনো সমস্যা নাই, চাপ নেই, আর কিচ্ছু নাই। ঠিক আছে? এখন আপনি যে প্রিএমশনের আবেদন করেছেন, আপনাকে তো আবেদন করার সাথে আপনাকে কিছু দিতে হবে। কি কোর্টের মধ্যে কি কি জিনিস দিবেন? ডেপোজিট ইন কোর্ট। তাহলে কোর্টে আপনি কি কি জিনিস ডেপোজিট করবেন? মনে রাখতে হবে কনসিডারেশন মানি। কনসিডারেশন মানে কি? বিক্রয় মূল্য। এইটা কোথায় উল্লেখ আছে বলেন তো? এটা উল্লেখ আছে স্টেটেড ইন, যেটা আপনার ওই সেকশন 23 তে যেটা বিক্রয়ের সময় যেটা আপনি প্রেজেন্ট করেছিলেন, সেইটাই সেকশন 23 তে যেটা বলা আছে, ওই কনসিডারেশন মানিটা আপনাকে দিতে হবে। তারপর আপনাকে কি দিতে হবে? কম্পেনসেশন। যেহেতু সেকশন 4 আমরা 24 পড়তেছি, তাহলে রিলেটেড যা আছে 5, 6 রিলেটেড মনে রাখবেন, কারণ আপনারা যখন স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট পড়বেন ওখানে তখন কনফিউশন লেগে যাবে যে কোনটা কনসিডারেশন কত। ঠিক আছে, মনে রাখবেন 4, 5, 6 কাছাকাছি। ঠিক আছে, তাহলে একটা আপনাকে কি দিতে হবে? কম্পেনসেশন দিতে হবে। কম্পেনসেশন কত টাকা? কম্পেনসেশন 5% কম্পেনসেশন। ঠিক আছে, তারপর আপনাকে হচ্ছে যে ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট কত টাকা? ইন্টারেস্ট কত পার্সেন্ট? ইন্টারেস্ট 6.25%, বা এটাকে যদি আমরা বলি 6.14%। ঠিক আছে, এটাকে ইংরেজিতে কি বলে জানেন? এটাকে ইংরেজি বলতে বলে যে উইথ ইন্টারেস্ট এট দ্য রেট অফ 6.25% পার এনাম। উইথ এ কোয়ার্টার তো আমরা বুঝি, কোয়ার্টার পার্সেন্টাম পার এনাম। ঠিক আছে, তাহলে এই ইন্টারেস্টটা দিতে হবে। তাহলে এই ইন্টারেস্টটা কিসের উপর দিবেন? একটু ব্র্যাকেটে একটু লিখে রাখেন, এই ইন্টারেস্টটা কিসের উপর দিবেন?
যার কাছে আপনি ট্রান্সফার করেছিলেন, ওই প্রপার্টিটা সেল যার কাছে করেছিলেন, ওই যে ওই প্রপার্টিটা কিনেছিল সে যদি আপনার ওই প্রপার্টিতে কোনো আবেদন করার পূর্ব পর্যন্ত যদি কোনো উন্নয়ন করে থাকে বা কোনো রকম টাকা খরচ করে থাকে, ওই টাকার উপর আপনাকে এই 6.25% ইন্টারেস্ট দিতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? জি স্যার। তারপর আমরা আরেকটা জিনিস পড়বো, এটা হচ্ছে প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। সেকশন 24 সাবসেকশন 10, সেকশন 24 সাবসেকশন 10। সেকশন 24 সাবসেকশন 10 এ বলতেছে মুসলিম আইনের অধীনে প্রিএমশনের আপনার যে অধিকার দেয়া আছে ওই অধিকারকে কোনোভাবে খর্ব করবে না এই আইন। অর্থাৎ ওইটাকে আপনার সেভিং ক্লজ রাখতেছে, ওইটাকে সেভ করতেছে, বলতেছে যে এই আইনের কোনো বিধান অর্থাৎ সেকশন 24 এর কোনো বিধান মুসলিম আইনের অধীনে যে প্রিএমশনের অধিকার আছে ওই অধিকারটাকে খর্ব করবে না। ঠিক আছে, এটা সেকশন 24 সাবসেকশন 10 এর মধ্যে বলা আছে। লিখেছেন? জি স্যার। সো আমাদের আজকে নন এগ্রিকালচারাল টেনেন্সি একটা মোটামুটি শেষ। দেন আপনাদেরকে আর কি কোনো কোয়ারিজ আছে? তারপর আমরা স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি একটু চলে যাব নেক্সট ক্লাসে, আজকে না। আর লিংকটাও ইন দিস মিন টাইম শেষ হয়ে যাবে। বলেন। নেট অ্যাক্টিভের আরো প্রিমিশনে পড়লে কি হবে নাকি আরো পড়তে হবে এখান থেকে? এখান থেকে এতটুকু করলে হবে। আরেকটা জিনিস করে রাখবেন, কোশেয়ারদের আবেদন করার সময়। জি আচ্ছা লেখেন, ওইটাও একটু পড়াই দিই। সেকশন 1 সেকশন 24 এর সাবসেকশন 1 এ যে 4 মাসের যে সময়সীমা আছে ওই 4 মাসের সময়সীমা অথবা নোটিশ প্রদানের 1 মাসের সময়সীমা যেটা পরে হয় সেই সময়সীমার মধ্যে আপনাকে কোশেয়ারকে আবেদন করতে হবে। কোশেয়ারকে আবেদন করতে হবে টু বি অ্যাজ অ্যান টু অ্যাড অ্যাজ অ্যান প্রিএম্পটর। কোশেয়ার যদি সেও যদি প্রিএম্পটর হিসাবে আবেদন করতে চায় তাহলে সেকশন 24(1) এর যে 4 মাসের যে সময়সীমা আছে ওই সময়সীমা বা নোটিশ প্রদানের 1 মাসের মধ্যে যেটা পরে হয়, এই দুইটা সময়ের মধ্যে যেটা পরে হয় ওই সময়ের মধ্যে আপনাকে কোশেয়ারের কাছে কোশেয়ার আবেদন করতে হবে টু অ্যাড অ্যাজ এন প্রিএম্পটর, প্রিএম্পটর হিসেবে অ্যাড হইতে। ঠিক আছে? জি। সো আজকে এতটুকু পড়লেও হয়ে যাবে ইনশাল্লাহ। দেন আপনাদেরকে আর কি কোনো কোয়েরিজ আছে? না হলে আমি ক্লাসটা শেষ করব। শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। স্যার, এই মানে স্যাট বা নেট অ্যাক্টের জন্য কি কোনো বই আছে স্পেসিফিক্যালি যেখানে বিস্তারিত লেখা আছে বিআর অ্যাক্ট ছাড়া? তৌহিদুল ইসলাম স্যারের বই আছে, তৌহিদুল ইসলাম স্যারের বই। ওই ল্যান্ড লয়ের উপরে যে বইটা? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, তৌহিদুল ইসলাম স্যারের বইটা আছে। আরেকটা বই পড়তে পারেন, আপনারা দেবনাথের বই পড়তে পারেন, শ্রী দেবনাথ স্যারের একটা বই আছে, শ্রী দেবনাথ বাংলা একটা। বাংলা ভার্সন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আচ্ছা, আর কি কারো কোয়েরিজ আছে? কোনো কোনো জানার কিছু আছে? না হলে আমি শেষ করব। স্যার আমার একটা কোয়েরি ছিল স্যার। স্যার টোটালি ইররিলেভেন্ট টু দিস টপিক, সেটা হচ্ছে যে স্যার আমি তো একদম নিউ স্যার, মানে আজকে প্রথম স্যার জয়েন করেছি। এখানে কি স্যার আমরা কি স্যার জাস্ট তিনটা অ্যাক্ট করব, এভিডেন্স অ্যাক্ট, সেট অ্যাক্ট এবং নেট অ্যাক্ট? হ্যাঁ, আপনাদের এই মান্থে আপনাদের 3টা অ্যাক্ট করানো হবে, এভিডেন্স অ্যাক্ট, স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি এবং নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট, এই মান্থের জন্য এটা। আচ্ছা আচ্ছা, জাস্ট এই মান্থের জন্য। এবং স্যার এটা কি স্যার প্রিলি এবং রিটেন দুটোই স্যার কভার করবে? হ্যাঁ ইনশাল্লাহ প্রিলি এবং রিটেন দুইটাই কভার করবে। এটা মূলত হচ্ছে ফাউন্ডেশনাল কোর্স হিসাবে অ্যাসাইন করা হয়েছে আমাকে, যেন আমাকে বলা হয়েছে যেন এটা হচ্ছে আপনাদের বেসিকটা ধরে ধরে যেন আপনাকে সময় দেওয়া হয়, আমাকে সেটাই বলা হয়েছে। এই জন্য আমি একটু টাইমটা একটু বেশি দিই। আচ্ছা স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে আর তো কারো কিছু হয়তো বলার নাই, তাহলে আমি শেষ করি। সো আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের সাথে। ভালো থাকবেন, আনটিল দেন, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।